Today we will discuss about a very important topic, that is coagulation. তাহলে কোয়াগুলেশন পড়তে গিয়ে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোয়াগুলেশন। আমি এখানে যে সংজ্ঞাটা লিখে রেখেছি সেটা হচ্ছে কোয়াগুলেশন is a cascade of enzymatic reaction at the end of which soluble fibrinogen, point to be noted, soluble fibrinogen converts into insoluble fibrin strands. This is the definition of coagulation. Ki coagulation is a cascade of enzymatic reaction at the end of which soluble fibrinogen converts into insoluble fibrin strands. That's it. This is the definition of কোয়াগুলেশন। আরও একটা এখানে মনে রাখবে যে কোয়াগুলেশন যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা হচ্ছে প্রপার্টি অফ প্লাজমা। ইট ইজ আ প্রপার্টি অফ প্লাজমা, মানে প্লাজমার একটা প্রপার্টি হচ্ছে কোয়াগুলেশন। এখন আরও যদি সহজ ভাষায় বলি আমরা যে হোয়াট ইজ কোয়াগুলেশন, সহজ ভাষায় বলতে গেলে আমাদেরকে বলতে হয় কোয়াগুলেশন মিনস অটো সিলিং অফ দ্য পাংচার পয়েন্ট, ঠিক আছে? কি অটো সিলিং অফ দ্য পাংচার পয়েন্ট। সাপোজ এটা একটা আমাদের গাড়ির টায়ার, এই টায়ারের ভেতরে যদি আমি এমন একটা কেমিক্যাল ঢুকিয়ে দিই আগে থেকেই, এবার এই টায়ারটার কোনো একটা জায়গায় যদি কোনোভাবে পাংচার হয়, সাপোজ এই একটা জায়গায় পাংচার হলো, এই পাংচার হওয়ার সাথে সাথে এই যে একটা কেমিক্যাল আমি আগে থেকে টায়ারের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, এই কেমিক্যালটা কি করবে, এই কেমিক্যালটা কিন্তু এখানে এসে এই পাংচার পয়েন্টটাকে সিল করে দেবে। এটা একটা লেটেস্ট টেকনোলজি যেটা আমাদের বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে এরকম এই ধরনের টায়ার। অনুরূপভাবে যদি আমাদের ব্লাড সার্কুলেশনের, আমি ধরে নিলাম এটা ব্লাড ভেসেলের একটা অংশ, এই ব্লাড ভেসেলের ভেতরে কী থাকে আমাদের ব্লাড। এখন যদি এই ব্লাড ভেসেলটা কোনোভাবে কোনো একটা জায়গায় পাংচার হয়, এখানে যদি পাংচার হয়, তাহলে পাংচার হওয়ার সাথে সাথে বা কিছুক্ষণের মধ্যে কী হবে, এই যে পাংচার পয়েন্টটা হলো, এই পাংচার পয়েন্টটা অটো সিল হয়ে যায়। অটোমেটিকভাবে এই পাংচার পয়েন্টটা কনস্টিটিউয়েন্টস অফ দ্য ব্লাড, মানে ব্লাডের কনস্টিটিউয়েন্ট থেকেই এই পাংচার পয়েন্টটা আমার কী হয়, সিলড হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় অটো সিলিং অফ দ্য পাংচার পয়েন্ট। এবার আমরা প্রথমে দেখব যে আমাদের ব্লাড আমাদের শরীরের ভিতরে কীভাবে লিকুইড ফর্মে বা ফ্লুইড ফর্মে থাকে, এবং তারপরের স্টেজে আমরা দেখব যে কোনোভাবে যদি আমাদের কোনো একটা ব্লাড ভেসেলের মধ্যে পাংচার হয়, তাহলে সেই পাংচার পয়েন্টটা কীভাবে অটো সিলিং হয়। তার দুটো প্রসেস আছে, সেই প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নর্মাল ফিজিওলজি অফ ব্লাড, মানে ব্লাড কিভাবে আমাদের বা কেন কোন কোন কারণগুলোর জন্য বা কোন কোন আন্ডারলাইন মেকানিজমের জন্য আমাদের শরীরের ভেতরে ব্লাড লিকুইড ফর্মে বা ফ্লুইড ফর্মে থাকে। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ব্লাড সার্কুলেশনের একটা ছোট পার্ট, ব্লাড ভেসেলের একটা পার্ট, দুটো সাইড, এবং এই যে লাইনিংটা আছে আমার, এই লাইনিংয়ের উপরে কী থাকে, আমার এন্ডোথেলিয়াল সেল থাকে। এগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, বা এই লাইনটাকে বলা হয় এন্ডোথেলিয়াল সেল অফ লাইনিং। এবার আমরা দেখব যে কিভাবে আমাদের ব্লাডটা ফ্লুইড ফর্মে থাকে। প্রথমত এই যে আমাদের এন্ডোথেলিয়াল সেলগুলো আছে, এই এন্ডোথেলিয়াল সেল কি করে, বিভিন্ন রকমের কিছু কেমিক্যাল সিক্রেট করে। কি প্রথম নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে NO, নাইট্রিক অক্সাইড। আর একটা হচ্ছে PGI2, বা এটাকে বলে প্রোস্টাসাইক্লিন বা প্রোস্টাগ্ল্যান্ডিন I2। আর একটা সিক্রেট করে কেমিক্যাল যার নাম হচ্ছে ADP ডিফসফেটেজেস, ঠিক আছে? এই যে তিনটে কেমিক্যাল সিক্রেট করছে আমার এন্ডোথেলিয়াল সেল, এই NO বা PGI2 বা ADP ডিফসফেটেজেস, এরা কি করে, এরা কোনো প্লেটলেটকে, ব্লাডের মধ্যে থাকা কোনো প্লেটলেটকে এই এন্ডোথেলিয়াল সেলের সঙ্গে অ্যাটাচ হতে দেয় না। যখনই কোনো প্লেটলেট আসার চেষ্টা করে এদিকে, যখনই কোনো প্লেটলেট আমার এন্ডোথেলিয়াল সেলের কাছাকাছি আসার চেষ্টা করে, তখনই এরা কি করে, সেটাকে রিপেল করে দূরে পাঠিয়ে দেয়, ঠিক আছে? সেই জন্যই এই তিনটে, এই যে নাইট্রিক অক্সাইড, PGI2 বা ADP, এগুলোকে বলা হয় অ্যান্টি প্লেটলেট অ্যাগ্রিগেটিং এজেন্ট। কী হয়, অ্যান্টি প্লেটলেট অ্যাগ্রিগেটিং এজেন্ট, মানে প্লেটলেটকে অ্যাগ্রিগেট হতে দেয় না, ঠিক আছে?
তো যখনই কোনো প্লেটলেট এখানে আসার চেষ্টা করছিল, এটা একটা প্লেটলেট যেটা আমার আসার চেষ্টা করছিল বা অ্যাটাচ হওয়ার চেষ্টা করছে এন্ডোথেলিয়াল সেল অফ লাইনিংয়ের সঙ্গে সঙ্গে এই NO2 বা অ্যান্টিপ্লেটলেট এগ্রিগেটার যে এজেন্টগুলো ছিল তারা সেটাকে রিপেল করে দূরে পাঠিয়ে দেয়। তাহলে এখানে খুশি অবস্থায় ছিল, যখন একে রিজেক্ট করে দিল তখনই একটু দুঃখী হয়ে গেল। ঠিক আছে, এটা প্লেটলেট, এটাও প্লেটলেট। প্লেটলেটের একটা গুণ আছে, প্লেটলেট যদি একবার এটার সঙ্গে অ্যাটাচ হতে পারতো, একবার এখানে যদি এন্ডোথেলিয়াল সেলে অ্যাটাচ হতে পারে, সঙ্গে সঙ্গে কী করবে, এ নিজে অ্যাক্টিভেট হয়ে আরও অনেক প্লেটলেটকে সেদিকে আকর্ষণ করে এবং একটা প্লেটলেটের অ্যাগ্রিগেশন হয়ে যেতে পারে। আর সেটা হচ্ছে আনডিউ ক্লট ফর্মেশন বা আনডিউ সলিডিফিকেশন অফ ব্লাড। এটা কিন্তু কোনোভাবেই নর্মাল ফিজিওলজিতে কাম্য নয়। সেই জন্যই প্লেটলেটকে কখনোই আমার এন্ডোথেলিয়াল সেলের সঙ্গে অ্যাটাচ হতেই দেবে না। কে দেবে না? এই অ্যান্টিপ্লেটলেট অ্যাগ্রিগেটিং যে এজেন্টগুলো আছে তারা সবসময় এগুলোকে রিপেল করে প্লেটগুলোকে দূরে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এটা গেল নাম্বার 1 মেকানিজম। আর একটা মেকানিজম কি, এই যে আমার এন্ডোথেলিয়াল সেলগুলো আছে এরা কি করে, আর একটা স্পেশাল একটা কেমিক্যাল প্রডিউস করে। সেই কেমিক্যালটার নাম কি? আমরা সবাই মোটামুটি নাম শুনে আছি। এই যে কেমিক্যালটা, এটাকে বলা হয় হেপারান সালফেট বা হেপারিন লাইক মলিকিউল। কী বলা হয়? হেপারান সালফেট বা হেপারিন লাইক মলিকিউল। এই হেপারিন লাইক মলিকিউল কী করে, এর সঙ্গে কিন্তু আরও একটা কনস্টিটিউয়েন্ট এর সঙ্গে হুকিং অবস্থায় থাকে। এর সঙ্গে আরও একটা জিনিস হুক অবস্থায় থাকে। এই যে হুক অবস্থায় যে কেমিক্যালটা থাকছে এর নাম হচ্ছে অ্যান্টিথ্রম্বিন 3। কি? অ্যান্টিথ্রম্বিন 3। আমি এখানে শর্ট ফর্মে লিখছি AT3 বা অ্যান্টিথ্রম্বিন 3। থ্রম্বিন কি? থ্রম্বিন হচ্ছে একটা অ্যাক্টিভ কোয়াগুলেশন এজেন্ট। ঠিক আছে, কোয়াগুলেটিং এজেন্ট। সেটাকে যে ইনহিবিট করে সে হচ্ছে অ্যান্টিথ্রম্বিন 3। তাহলে অ্যান্টিথ্রম্বিন 3 এর সঙ্গে আমার অ্যাটাচ হলো। এরপরে এর কাজটা কি? এর কাজ হচ্ছে কিছু ফ্যাক্টরস থাকে, কোয়াগুলেশন ফ্যাক্টর, সেইগুলোকে কি করে ও ডিঅ্যাক্টিভেট করতে পারে। যেমন কি? যখনই হেপারান সালফেটের সঙ্গে অ্যান্টিথ্রম্বিন 3 হুকড হয়ে গেল, তখনই সাপোজ আমার এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, যার অন্য একটা সাইডে দূরে আমার কোয়াগুলেশন স্টার্ট হয়েছে। তাহলে ওই স্থান থেকে কিছু কোয়াগুলেটিং ফ্যাক্টর বা অ্যাক্টিভ কোয়াগুলেশন ফ্যাক্টর বা ক্লটিং ফ্যাক্টর আমার কী হতে পারে, আমার এই সাইডেও আসতে পারে। যখনই তারা এইদিকে আসার চেষ্টা করবে তখনই তাদেরকে কিন্তু এই অ্যান্টিথ্রম্বিন 3 ডিঅ্যাক্টিভেট করবে। কোন অ্যাক্টিভ ফ্যাক্টরগুলোকে ডিঅ্যাক্টিভেট করতে পারে সেগুলো হচ্ছে, প্রথম যেটা করতে পারে তার নাম হচ্ছে থ্রম্বিন। তার নাম কি? থ্রম্বিন। আমি আগেই বলেছি থ্রম্বিন একটা অ্যাক্টিভ কোয়াগুলেশন ফ্যাক্টর। তাহলে এটাকে ও ডিঅ্যাক্টিভেট করবে। তার সঙ্গে আরও কাকে করবে? তার সঙ্গে করবে ফ্যাক্টর 10, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10কে ডিঅ্যাক্টিভেট করবে এবং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9কেও ডিঅ্যাক্টিভেট করবে। কি বললাম আরেকবার আমি রিক্যাপ করে দিই। যদি ধরো এরকম একটা জায়গায় আমার কোয়াগুলেশন স্টার্ট হয়েছে, এখানে পাংচার হয়েছে, কোয়াগুলেশন স্টার্ট হয়েছে, তাহলে এখানে তো আমার যে কোয়াগুলেটিং ফ্যাক্টর বা ক্লটিং ফ্যাক্টর যেগুলো আছে সেই ফ্যাক্টরগুলো অ্যাক্টিভেটেড কিছু ফর্ম তো আমার এই সাইডে চলে আসতে পারে এবং এইদিকে এসে দিলে পুরো ব্লাডটাকে আমার সলিডিফাই করে দিতে পারে। যখনই এই অ্যাক্টিভ ফ্যাক্টর 9 বা অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 বা থ্রম্বিন যখনই এদিকে আসতে চাইবে, তখনই কিন্তু এই যে হেপারান সালফেটের সঙ্গে আমার হুকড অবস্থা আছে অ্যান্টিথ্রম্বিন 3, এ কী করবে, থ্রম্বিন, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এবং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9কে আমার ডিঅ্যাক্টিভেট করে দেবে। তাহলে এটা গেল আমার মেকানিজম নাম্বার 2। দুটো মেকানিজম বললাম যার জন্য আমার ব্লাড কিন্তু লিকুইড ফর্মে বা ফ্লুইড ফর্মে থাকে। আরও একটা আমার মেকানিজম আছে, সেটা কি, এই যে এন্ডোথেলিয়াল সেল অফ লাইনিং আছে বা এন্ডোথেলিয়াল সেল আছে, এ একটা মলিকুল সিক্রেট করে, তার নাম কি, এটাকে বলা হয়, এই যে মলিকুলটাকে প্রডিউস করে এই মলিকুলটার নাম হচ্ছে থ্রম্বোমডিউলিন। এই থ্রম্বোমডিউলিন কী করে, থ্রম্বিনের সঙ্গে বাইন্ড করে। কার সঙ্গে বাইন্ড করে বললাম? থ্রম্বিনের সঙ্গে। এটা হচ্ছে থ্রম্বিন। এই থ্রম্বিনের সঙ্গে বাইন্ড করলো। তাহলে থ্রম্বিন আমার কি? থ্রম্বিন আমি আগেই বলেছিলাম যে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর, যেটা আমার কোয়াগুলেশনে সাহায্য করে। কিন্তু এখানে যেহেতু এ থ্রম্বোমডিউলিনের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে, তখন এ কী করবে, এ কোয়াগুলেশনে সাহায্য না করে, যাতে করে কোয়াগুলেশন না হয় সেই ব্যবস্থা করবে। যখনই
আমার থ্রম্বোমডিউলিনের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল, এর সঙ্গে সঙ্গে কী করবে, একটা প্রোটিন আছে যেটা নাম হচ্ছে প্রোটিন সি, সেই প্রোটিন সিকে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট করে দিল, প্রোটিন সিকেও অ্যাক্টিভেট করে দিল। এই প্রোটিন সি যখনই অ্যাক্টিভেট হয়ে গেল তখনই প্রোটিন সি কিন্তু নিজের রূপ দেখাতে শুরু করবে বা নিজের কাজগুলো করতে শুরু করবে। কি কাজ করবে প্রোটিন সি? প্রোটিন সি এর কাজ হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5 এবং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8কে ও ডিঅ্যাক্টিভেট করবে। ঠিক আছে, কারণ কি জানি অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5 এবং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8 এরা কী করে কোয়াগুলেশনে সাহায্য করে। তাহলে যাতে করে আমার এরা কোনো রকম কোয়াগুলেশন করতে না পারে আমার হেলদি সাইডে, সেই জন্য কী করবে, এই যে আমার কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো ছিল অ্যাক্টিভেটেড কোয়াগুলেশন ফ্যাক্টর, সেগুলোকেও ডিঅ্যাক্টিভেট করবে। তার ডিঅ্যাক্টিভেট করার ফলে আমার কোয়াগুলেশন কিন্তু আর কোনো আগে যাবে না। আর যেহেতু আমি বলেছিলাম আগে যে কোয়াগুলেশন হচ্ছে একটা ক্যাসকেড অফ রিয়াকশন, মাঝখান দিয়ে কোনো একটা ফ্যাক্টরকে উঠে নিলে সেটার কোয়াগুলেশন প্রসেসটাকে সম্পূর্ণ করতে পারে না। তাহলে এই তিনটে আমার মেকানিজম বললাম, যার জন্য আমার কি হয়, কোয়াগুলেশন কখনো আমার ইনসাইড দ্য ভেসেল সাধারণত হয় না, কোনো কোয়াগুলেশন প্লেস করতে পারে না। ঠিক আছে, আবার মনে করি দিই কী কী মেকানিজম আমি বললাম। প্রথমত বললাম যে অ্যান্টিপ্লেটেড অ্যাগ্রিগেটার সিক্রেট করে আমাকে এন্ডোথেলিয়াল সেল, কী সেগুলো, এন্ডো নাইট্রিক অক্সাইড, PGI2, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, ADP ডিফসফেটেজেস। এরা কি করে, এরা প্লেটলেটকে কখনোই আমার এন্ডোথেলিয়াল সেলের সঙ্গে অ্যাটাচ হতে দেবে না, সবসময় সেটাকে রিপেল করে দূরে পাঠিয়ে দেবে। দ্বিতীয় হচ্ছে আমার এই যে সেলটা আছে, এই সেলটা আমার কি করে একটা মলিকুল প্রডিউস করে যার নাম হচ্ছে হেপারান সালফেট বা হেপারিন লাইক মলিকিউল। এ কী করবে, অ্যান্টিথ্রম্বিন 3 সঙ্গে বাইন্ড করবে এবং অ্যান্টিথ্রম্বিন 3 আমার যখনই বাইন্ড করবে এর সঙ্গে, তখন অ্যান্টিথ্রম্বিন 3 কাজ হচ্ছে এ কিন্তু সঙ্গে সঙ্গে আমার থ্রম্বিন, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এবং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 9কে আমার ডিঅ্যাক্টিভেট করে দেবে। মানে এদের কাজটা পরবর্তী স্টেজে যে কাজ, সেই কাজটা এদেরকে করতেই দেবে না। ঠিক আছে, যার ফলে আমার কোয়াগুলেশনটা সম্পূর্ণ হবে না। তৃতীয় হচ্ছে আবার আমার যে এন্ডোথেলিয়াল সেল আছে সে কী করবে, একটা মলিকুল প্রডিউস করে বা সিক্রেট করে যার নাম হচ্ছে থ্রম্বোমডিউলিন। থ্রম্বিনের সঙ্গে বাইন্ড করবে, আর থ্রম্বিনের সঙ্গে বাইন্ড করার সঙ্গে সঙ্গে প্রোটিন সিটাকে অ্যাক্টিভেট করে দেবে। আর প্রোটিন সি যখনই অ্যাক্টিভেট হবে তখনই অ্যাক্টিভেটেড প্রোটিন সি কী করবে, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5 এবং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 8কে আমার ডিঅ্যাক্টিভেট করে দেবে, যার ফলে আমার উইদিন দ্য ব্লাড ভেসেল কোনো রকম কোয়াগুলেশন বা আনডিউ ক্লট ফর্মেশন হয় না বা আনডিউ সলিডিফিকেশন অফ ব্লাড আমার হয় না। ঠিক আছে, এই তিনটে কারণের জন্যই মেনলি আমার ইনসাইড দ্য বডি ব্লাড আমার লিকুইড ফর্মে থাকতে পারে বা ফ্লুইড ফর্মে থাকতে পারে। এছাড়া আরও একটা আমার মেকানিজম এখানে বলা দরকার, যেটা হচ্ছে এই যে এন্ডোথেলিয়াল সেল আছে আরও একটা মলিকুল আমার প্রডিউস করতে পারে। তার নাম কি? তার নাম হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটার। এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটারের কাজ কি? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটারের কাজ হচ্ছে ব্লাডের মধ্যে থাকা প্লাজমিনোজেন যেগুলো ছিল প্লাজমিনে কনভার্ট করে দেবে। আর এই প্লাজমিনের কাজ কি? প্লাজমিনেরও আমার একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, যে কি করে আমার প্লাজমিন আমার ফাইব্রিন যে স্ট্র্যান্ডগুলো থাকে, ফাইব্রিন স্ট্র্যান্ডগুলোকে কেটে দেয়। ফাইব্রিন কাটার বলা হয় এটাকে, ফাইব্রিন কাটার। ঠিক আছে, ফাইব্রিন কি আমি আগেই বলেছি, ফাইব্রিন হচ্ছে আমার একদম এন্ড স্টেজ যে অফ কোয়াগুলেশন, যেখানে ফাইব্রিন আমার ইনসলিউবল ফাইব্রিনেশন থেকে ফাইব্রিন তৈরি হয়। সেই ফাইব্রিন এটার বাইরে হয়তো কোনো একটা জায়গায় আমার ব্লাড কোয়াগুলেশন ইনিশিয়েট হয়েছে, সেখান থেকে কোনো ফাইব্রিন যদি আমার হেলদি পোর্শনে চলে আসে তাহলে তখন কি করবে, এই প্লাজমিন সেই ফাইব্রিনটাকে নষ্ট করবে। এই প্লাজমিনকে বলা হয় ফাইব্রিন কাটার। তাহলে মেনলি এই চারটে আমি মেকানিজম বললাম, এই চারটে মেকানিজমের জন্যে ব্লাড আমার ইনসাইড দ্য বডি লিকুইড ফর্মে বা ফ্লুইড ফর্মে থাকে। তাহলে এটাই ছিল আমাদের নর্মাল ফিজিওলজি অফ ব্লাড, মানে কীভাবে ব্লাড আমাদের ইনসাইড দ্য বডি ফ্লুইড ফর্মে বা লিকুইড ফর্মে থাকতে পারে, তার চারটে মেকানিজম আমি বললাম। এই চারটে মেকানিজম একসঙ্গে কাজ করে বলেই আমার ব্লাড কখনোই আনডিউ সলিডিফিকেশন দেখা যায় না ব্লাডের। ঠিক আছে, তাহলে আজকের পার্টে আমাদের এত দূরই ছিল। সেকেন্ড পার্টে মানে এই পরের পার্টে আমরা যদি কোনো জায়গায় পাংচার হয় এবং সেই পাংচারের অটো সিলিং কীভাবে হয়, আমার ইন্ট্রিনসিক পাথওয়ে এবং এক্সট্রিনসিক পাথওয়ে সমস্ত নিয়ে ডিটেলস আলোচনা করব।